হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর গণিতের 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান তার 11 নম্বর অঙ্ক থেকে করে দেখাবো। আগের ভিডিওগুলোতে আমি আগের অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে 11 নম্বর অঙ্ক থেকে কষে দেখাবো। তোমরা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 11 নম্বরের কি বলেছে, আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। মানে কি বলছে, আমার বর্তমান বয়স যা, আমার বাবার বয়স তার 7 গুণ। মানে আমার বয়স যদি এখন 3 বছর হয়, তাহলে আমার বাবার বয়স কত হবে? 21। মানে 3 সাথে 21, 7 গুণ। মানে আমার বর্তমান বয়সের 7 গুণ হচ্ছে আমার বাবার বয়স। তারপরে কি বলছে, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। মানে এখন যদি 3 হয়, আরো যদি 10 বাড়ানো হয়, তাহলে 13 হলে তখন বাবার বয়স কি হয়ে যাবে? আমার বয়সের 3 গুণ। আমার বয়স এবং আমার বাবার বর্তমান বয়স হিসেব করি। তাহলে কি বলতে চাইছে ভালো করে বোঝো। প্রথমে আমাদের দুটো কন্ডিশন বলেছে, আমার বয়স এবং আমার বাবার বয়সের যে সম্পর্ক, তার দুটো কন্ডিশন বলেছে। প্রথমে কি বলেছে না, প্রথমে বলেছে আমার বয়স, বর্তমান বয়সের কথা বলেছে নাকি, যে আমার বর্তমান বয়স যা হবে তার থেকে আমার বাবার বয়স হচ্ছে 7 গুণ বেশি। আর কি বলেছে না, বলেছে কি 10 বছর পরের একটা ঘটনা, কি 10 বছর পরে আমার যা বয়স হবে তার থেকে আমার বাবার বয়স হবে তার 3 গুণ। মানে আমার বয়স তখন যদি 10 হয়, তাহলে বাবার বয়স তখন কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। তাহলে আমার বয়স এবং আমার বাবার বর্তমান বয়স হিসেব করি, তাই লিখেছে। চলো প্রথম থেকে আমি অঙ্কটা করে দেখাচ্ছি, দেখো তোমাদের। তাহলে কি বলেছে, আমার বয়স এবং আমার বাবার বর্তমান বয়স, এই দুটো বয়স যেহেতু আমাদের হিসেব করতে হবে, তো সেই জন্য আমরা কি করব, আমরা যে কোনো একটাকে এক্স ধরে নেব। তাহলে কি করি, মনে করি আমার বয়স, আমার বর্তমান বয়স ধরি, আমার বর্তমান বয়স সমান এক্স বছর। ঠিক আছে, আমার বর্তমান বয়স আমি ধরলাম এক্স বছর। তাহলে বাবার বয়স কত হবে কি বলেছে, তাহলে বাবার বর্তমান বয়স, কি বলেছে? 7 গুণ বলেছে। মানে 7 × x সমান 7x বছর, তাই তো? এরপরে কি বলেছে, 10 বছর পরে আমার যা বয়স হবে বাবার বয়সের 3 গুণ হবে। তাহলে 10 বছর পর আমার বয়স কত হবে? 10 বছর পর আমার বয়স হবে কত বলো? এখন যদি এক্স হয়, তাহলে 10 বছর পর কি হবে? x+10, সোজা হিসাব। এখন যদি এক্স বছর হয়, তাহলে 10 বছর পর কি হবে? x+10 হবে। আর 10 বছর পর বাবার বয়স কত হবে? 7x+10। তাহলে 10 বছর পর বাবার বয়স হবে সমান 7x+10 বছর। এবার কি করব, এবার সমীকরণ, সমীকরণ কি হবে ভালো করে দেখো কি বলেছে, বাবার যা বয়স আমার বয়সের কি 3 গুণ। মানে আমার বয়সকে 3 দিয়ে গুণ করলে কি পাবো বলো? আমি বাবার বয়সটা পাবো। যেহেতু কি বলেছে যে আমার বয়সে 10 বছর পরে আমার বয়সের 3 গুণ হবে বাবার বয়স, তার মানে আমার বয়সকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমি বাবার বয়সটা পেয়ে যাব। তাহলে লিখবো কি, শর্তানুসারে 3 গুণ x+10 সমান 7x+10। ভালো করে দেখো কি বলেছে, যেহেতু আমার বয়সের 3 গুণ বলেছে, তাই জন্য আমার বয়সকে কি 3 দিয়ে গুণ করলাম, সেইটা সমান কি বাবার বয়স। এবার সমাধান করব, সমাধানে কি করব, প্রথমে 3 দিয়ে গুণ করে নেব আমরা। কি হবে? 3x+3×10 সমান 7x+10। এবার এক্সটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো,
সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসলে কি হবে, তার চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে, 7x এর আগে কি আছে, প্লাস আছে, তাই এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 7x সমান 10। 30টা এইদিকে নিয়ে গেলে মাইনাস 30 হয়ে যাবে। প্লাস মাইনাসে কি হয় আমরা জানি, মাইনাস হয়, আর যে সংখ্যাটি বড় তার চিহ্ন যা থাকে সেই চিহ্নটি বসবে। তাহলে কি বসে যাবে, মাইনাস 7 থেকে 3 বাদ দিলে কত, 4, অতএব 4x ইজিক্যাল টু কত হবে বলো, ইজিক্যাল টু এটাও -20, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 30 থেকে 10 বাদ দিলে 20, চিহ্ন কি হবে, মাইনাস। কেন, কারণ 30 বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য -20। এবার এই মাইনাস আর এই মাইনাসে কেটে দেব, তাহলে কি থাকছে, এক্স ইজিক্যাল টু 20/4 সমান 5। তাহলে কি দাঁড়ালো, আমি 5 মানে এক্স এর ভ্যালু কি ধরেছিলাম, আমার বর্তমান বয়স, তাহলে আমার বর্তমান বয়স কত বেরোলো, 5 বছর। অতএব উত্তর দেখো, আমার বর্তমান বয়স সমান 5 বছর। আমার বর্তমান বয়স যদি 5 বছর হয়, তাহলে বাবার বর্তমান বয়স কি হবে, প্রথমে কি বলেছিল, বাবার বর্তমান বয়স হচ্ছে আমার বয়সের 7 গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কি হবে, বাবার বর্তমান বয়স 5 গুণ 7 সমান 35 বছর। অঙ্কটা দেখো, আমি তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটাতে আমাদের কি বলেছিল, দুটো কন্ডিশন বলেছিল, আমার বয়স এবং বাবার বয়সের সাথে দুটো সম্পর্ক বলেছে। প্রথমে কি বলেছে, যে আমার বর্তমান বয়স যা, সেটা বাবার বয়স কি হবে, তার 7 গুণ হবে। মানে আমার সেই জন্য কি করলাম, আমি ধরে নিলাম আমার বর্তমান বয়স এক্স, তাহলে বাবার বর্তমান বয়স কি বলেছে, 7 গুণ বলেছে, তো সেই জন্য 7 গুণ x মানে 7x। তারপরে কি বলেছে, 10 বছর পরের ঘটনা বলেছে আবার, কি 10 বছর পরে আমার যা বয়স হবে তার 3 গুণ হয়ে যাবে বাবার বয়স। তো 10 বছর পর বয়স কি হবে, x+10, কারণ যেহেতু বর্তমান বয়সে এক্স, তাহলে 10 বছর পরে কি হবে, x+10 হয়ে যাবে। তাহলে আর 10 বছর পরে বাবার বয়স কি হয়ে যাবে, বাবার বর্তমান বয়স কত, 7x, তাহলে বাবার বয়স তখন কি হয়ে যাবে, 7x+10। তাহলে এবার আমাদের সমীকরণ গঠন করতে গিয়ে তখন আমরা কি করব, কি বলেছে আমাদের, না বলেছে আমার 10 বছর পরে আমার যা বয়স হবে সেই বয়সটা 3 গুণ হয়ে যাবে বাবার বয়স। তাহলে কি করলাম আমি, 3 দিয়ে কি গুণ করলাম, 10 বছর পরে আমার যে বয়স হবে সেই বয়সটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পেয়ে যাব, বাবার বয়স পেয়ে যাব, সেই জন্য সেটাকে আমরা ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখলাম। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এরপরে সমাধান করলাম, সমাধান করে আমরা এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স এর ভ্যালু পেলাম 5। এই 5 মানে কি, আমার বর্তমান বয়স হচ্ছে 5, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, 35, 5 সাথে 35। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি আর একবার তোমাদের বুঝিয়ে দেবো, আমাকে কমেন্টে জানিও। এবার আমাদের 11 নাম্বার হয়ে গেল, এবার 12 নম্বর অঙ্কটি দেখো। 12 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, মন দিয়ে পড়ো গণিতের ভাষাটি। বলছে, আমার মামা 1,000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন লিখি। ভালো করে বোঝো, দেখো কি বলেছে, একজন ব্যক্তি তিনি 1,000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। 1,000 টাকার চেক ভাঙানোর ফলে তাকে কিছু নোট দেওয়া হলো, না কতগুলি নোট দেওয়া হয়েছে, মোট 137টি নোট দেওয়া হয়েছে, এবং তার মধ্যে কি আছে, কিছু 10 টাকার নোট আছে এবং কিছু 5 টাকার নোট আছে। এবার আমাদেরকে কি বলেছে, 5 টাকার নোট কতগুলি আছে সেই হিসেবটা আমাদের করতে হবে। আমরা এখানে দুটো জিনিস জানি, কি কি, যে আমাদের মোট টাকা সেটা হচ্ছে 1,000 টাকা, আর মোট যে নোটের সংখ্যা সেটা হচ্ছে 137টা। ভালো করে দেখো, আমাকে যদি পাঁচটা যদি আমাকে 5 টাকার কয়েন বলে বা নোট বলে, তাহলে মোট সেটা কত হয়ে যাচ্ছে, কি করে পাচ্ছি, 25 টাকা। আমরা কি করে পাচ্ছি, ওই 5 টাকার নোটের সংখ্যাকে আমরা 5 যে তার ভ্যালু সেটা দিয়ে গুণ করলে আমরা 25 টাকা পাবো। আবার আমরা যদি ধরো আমাদেরকে বলেছে 10 টাকার নোট আছে, তাহলে ওই 10কে পাঁচটা পাঁচটা যে নোট আছে সেই 5 দিয়ে গুণ করলে 50 টাকা হচ্ছে তার মোট ভ্যালু। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কি করে মোট ভ্যালুটাতে পৌঁছাবো।
কি করে? না এই যে 5 টাকা এবং 10 টাকার নোটের সংখ্যা দিয়ে আমরা তার যে ভ্যালুটাকে সেটাকে গুণ করব। সেই গুণ করলে আমরা তার মোট যে টাকার পরিমাণ সেই টাকার পরিমাণটা পাবো। তাহলে আমাদেরকে বলেছে যেহেতু যে 5 টাকার নোট কতগুলি পেলেন হিসেব করে দেখি, তাহলে আমরা কি করব, আমরা এক্স এর ভ্যালু কি ধরবো, এক্স ধরে নেব কি 5 টাকায় তিনি নোট পেয়েছেন। দেখো অঙ্কটা দেখো। এবার তাহলে আমরা কি ধরবো, মনে করি আমার মামা 5 টাকার নোট পেলেন এক্সটি। ঠিক আছে, এবার 5 টাকার নোট যদি এক্সটি তিনি পেয়ে থাকেন, তাহলে ভালো করে ভাবো 10 টাকার নোট তিনি কতটা পেয়েছেন। কি করে বুঝবো আমরা কতটা পেয়েছেন? আমাদেরকে বলে দিয়েছে যে মোট নোটের সংখ্যা 137। তাহলে 5 টাকার নোট যদি এক্সটি হয়, তাহলে 10 টাকার নোট কত হবে? খুব সোজা হিসাব, 137 থেকে আমি এক্স বাদ দিয়ে দিলেই আমি 10 টাকার নোটের সংখ্যা পেয়ে যাব, কারণ দুটো মিলিয়ে মোট তো 137। যেহেতু দুটো মিলিয়ে মোট 137, তাই একটা যদি আমি জানি এক্স, তাহলে বাকি কতগুলো হবে? 137 মাইনাস এক্স। তাহলে কি লিখবো? 10 টাকার নোট ছিল সমান কত হবে বলো? 137 মাইনাস এক্স। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। কি না 5 টাকার নোট হচ্ছে এক্স এবং 10 টাকার নোট হচ্ছে 137 - এক্স। এবার টাকাটা আমরা কি করে পাবো? আমাদের সমীকরণ গঠন করতে গেলে কি লাগবে? টাকাটা লাগবে। কি না যেহেতু 5 টাকা, আমি কি বললাম, 5 টাকার মূল্য হচ্ছে 5। এবং আমি যদি বলি আমার কাছে 5 টাকার 3টে নোট আছে, তাহলে কত হবে সেটা? 15 টাকা। কি করে আমরা পেলাম? ওই 5টা যে নোটের ভ্যালু, সেই ভ্যালুটাকে দিয়ে আমরা তার সংখ্যাকে গুণ করলাম, তাহলে আমরা তার টাকার পরিমাণটা পেয়ে গেলাম 15 টাকা। ঠিক তেমন ভাবে আমি যদি বলি আমার কাছে 10 টাকার নোট 3টে আছে, তাহলে কত হবে পরিমাণ বলো? 30 টাকা হবে। কি করে 30 টাকা হবে? না ওই 10কে 3 দিয়ে গুণ করছি, দিয়ে আমরা 30 পাচ্ছি। তাহলে আমরা সমীকরণও সেম ভাবে লিখবো। দেখো এক্স গুণ 5, তার মানে কি এটা 5 টাকার নোট মিলিয়ে যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে এই এক্স গুণ 5। এরপরে কি 10 গুণ 137 মাইনাস এক্স। 10 টাকার নোটের জন্য যে মূল্যটা হচ্ছে সেইটা হচ্ছে 137 মাইনাস এক্স ইন্টু 10। তাহলে এই যে দুটো টাকা, এই দুটো টাকা মিলিয়ে কত হচ্ছে বলো? 1000 টাকা। কারণ তিনি মোট কত টাকা পেয়েছেন? তিনি মোট 1000 টাকা পেয়েছেন। তাহলে এই দুটো টাকা মিলিয়ে কত হচ্ছে? 1000 টাকা। এবার দেখো এটা কত হবে বলো? 5 × x মানে 5x প্লাস কত? 1370 মাইনাস 10x সমান 1000। এইবার আমরা কি করব? এই যে 5x আছে, +5x, আর 10x এর আগে কি আছে বলো? মাইনাস আছে। তাহলে কি হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন কি হবে? মাইনাস, কারণ 10 বড়, তাই -5x ইজিক্যাল টু 1000। 1370কে আমরা কি সমান চিহ্নের আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে কি হয়ে যাবে বলো? -1370 বা -5x সমান -370। এবার আমরা কি করব? মাইনাসে মাইনাসে কেটে দেব। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 370/5 সমান কত হবে বলো? 5 সাথে 35, 7 আর 20, 4 5 20, 74। তাহলে কি দাঁড়ালো? এক্স মানে আমরা কি ধরেছিলাম বলো? 5 টাকার নোটের সংখ্যা। অতএব 5 টাকার নোট পেয়েছিলেন সমান 74টি।
অঙ্কটা আমি তোমাদের আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। আমাদের অঙ্কটাতে বলেছিল কি, যে একজন ব্যক্তি তিনি 1,000 টাকার নোট ভাঙিয়েছিলেন, চেক ভাঙিয়েছিলেন, তাই জন্য তিনি মোট 137টা নোট পেয়েছিলেন। সেখানে কি ছিল, দুটো নোট ছিল, দুটো টাইপের, কি একটা 5 টাকার নোট এবং একটি 10 টাকার নোট। তাহলে সেই জন্য আমরা কি করলাম, না ধরে নিলাম যে 5 টাকার নোটের মূল সংখ্যা হচ্ছে এক্সটি, আর 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 137 মাইনাস এক্স, কারণ মোট ছিল তো 137। তাহলে এক্স যদি 5 টাকা হয়, 5 টাকার পরিমাণ হয়, তাহলে বাকি 10 টাকা, বাকিটা বাকিটা মানে কি, 137 থেকে এক্স বাদ দিয়ে দিলে আমরা বাকিটা পেয়ে যাচ্ছি। এইবার মোট মূল্য আমাদের বলেছিল 1,000 টাকা। এবার মোট মূল্য আমরা কি করে পাবো, এই যে 5 টাকার যে এক্সটি আমরা নোট পেলাম, তার মূল্য কি হবে, তার মূল্য হবে এক্স কে 5 দিয়ে গুণ করলে। কেন, কারণ পাঁচটি যদি আমাদের কাছে 5টাকার নোট থাকে, তাহলে কত হয়ে যায়, সেটা 25 টাকা। কি করে আমরা পাই, গুণ করে পাই। সেরকম ভাবেই আমরা এক্স কে 5 দিয়ে গুণ করলাম, আর 10কে 110 টাকার যে নোট ছিল যতগুলি, তত দিয়ে গুণ করলাম, 137 মাইনাস এক্স। এই দুটো মিলিয়েই কি 1,000 টাকা আমরা জানি, কারণ তিনি মোট 1,000 টাকা পেয়েছিলেন। 5 টাকার এবং 10 টাকার নোট মিলিয়ে তিনি 1,000 টাকা পেয়েছিলেন। তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে, 1,000 টাকা হচ্ছে। তারপর আমরা সমাধান করে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু পেলাম 74। তাহলে এক্স মানে আমরা কি ধরেছিলাম, 5 টাকার নোটের সংখ্যা। তাহলে 5 টাকার নোট তিনি পেয়েছিলেন কতটি, 74টি। এবার 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা কি বলেছে, না আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি দাম পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর তিনি 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। ভালো করে দেখো, মন দিয়ে শোনো তোমরা। কি বলেছে, একজন ব্যক্তি সালেম চাচা, তিনি একটি বাড়ি কিনেছেন, না কত দিয়ে কিনেছেন, তিনি তার সঞ্চয়ের 1/2 অংশ। সঞ্চয়ের 1/2 মানে কি, অর্ধেক। মানে তিনি সঞ্চয় যা করেছিলেন তার অর্ধেক টাকা দিয়ে তিনি কি করেছেন, না বাড়ি কিনেছেন। এরপরে কি বলেছেন, এরপরে বলেছে যে তিনি বাড়িটি 5% বেশি দামে, মানে তিনি যত টাকা দিয়ে তিনি বাড়িটি কিনেছিলেন তার থেকে 5% বেশি দামে তিনি বাড়িটি বিক্রি করে দেন। আবার কি বলেছে, না তিনি যদি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, মানে 5%-এর সাথে তিনি যদি আরো 34 টাকা তিনি যদি যোগ করি আমরা, তাহলে কি পাবো, সেই বাড়িটির কেনা দামের উপর 8% বেশি দাম পাবো। তাই তো, তাই বলেছে অঙ্কটাতে, গণিতের ভাষাটা হচ্ছে এটা, যে কোনো একটি বাড়ি তিনি 5% দামে বিক্রি করেছেন, যা কেনা দাম ছিল তার থেকে 5% বেশি তিনি লাভ করেছেন। এবার তিনি বলছেন, তিনি যদি আরো 3450 টাকা বেশি লাভ করতেন, তাহলে কেনা দামের উপরে সেই ভ্যালুটা দাঁড়াতো তার প্রফিটের কত, 8%। তার মানে কি বলতে চাইছে, যে 8% মানে 5% প্লাস 3450 টাকা। এবার আমাদের কি বার করতে হবে, না তিনি কত টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় ছিল কত টাকা। তাহলে এবার আমরা কি ধরে নেব, আমরা মনে করি ধরে নিচ্ছি আমরা সালেম চাচার আমরা আগে বাড়িটির দাম ধরে নিচ্ছি। বাড়িটির দাম সমান কত বলো, বাড়িটির দাম আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। ভালো করে দেখো, আমাদেরকে কি বলেছে, যে তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে তিনি বাড়িটি কেনেন। সঞ্চয়ের 1/2 মানে কি, অর্ধেক অর্ধেক টাকা দিয়ে তিনি বাড়িটি কেনেন। তাহলে বাড়িটির দাম যদি এক্স টাকা হয়, তাহলে সঞ্চয় কি হবে, 2x টাকা হবে, মানে ডবল হবে। 2 এর অর্ধেক কত, 1, মানে 2x এর অর্ধেক কত, এক্স। তার মানে তার সালেম চাচার সঞ্চয় কত হবে, সঞ্চয় হবে এক্স গুণ 2 ডবল, সমান 2x টাকা। ভালো করে দেখো, 2x টাকা কেন করলাম, কারণ তিনি বলেছেন যে হাফ টাকায়, তার সঞ্চয়ের অর্ধেক টাকায় তিনি বাড়ি কিনেছেন।
সঞ্চয়ের অর্ধেক টাকা দিয়ে যদি তিনি বাড়ি কেনেন, সেটা যদি এক্স হয়, তাহলে তার সঞ্চয় কত? সঞ্চয় কত ছিল? 2x টাকা। 2 দিয়ে গুণ করলেই আমরা তার সঞ্চয়টাকে পেয়ে যাব। সেই জন্য আমরা তার সঞ্চয়কে 2x ধরলাম। এবার আমাদের কি বলেছে দেখো, তিনি যদি 5% বেশি দামে বিক্রিতে তিনি দামটা পেয়েছেন, তাহলে এবার আমরা কি করে নেব? তাহলে আমরা ধরে নেব যে, এবার আমরা দেখব হিসেবটা কি করব, যে 5% বেশি দামে বিক্রি করলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ মানে এই যে যে বাড়িটার দাম এক্স টাকা, তার 5% হচ্ছে লাভের পরিমাণ। কারণ কি, তিনি 5% বেশি দামে বিক্রি করেছেন। 5% যেহেতু তিনি বেশি দামে বিক্রি করেছেন, তাই তার লাভের পরিমাণ কত বলো? এক্স ইন্টু 5/100। তাহলে আমরা 5কে 100 দিয়ে কাটাকাটি করলে কি হবে? 20 হবে, সমান x/20। তাহলে তিনি x/20 টাকা। তাহলে তিনি 5% বেশি দামে বিক্রি করেছেন, দিয়ে কত টাকা বেশি পেয়েছেন? না, x/20 টাকা বেশি পেয়েছেন। মানে x টাকা তার বাড়ির দাম ছিল, এবং তার বিক্রি করার পরে তিনি x/20 এই টাকাটা তিনি আরো বেশি পেয়েছেন। এবার আমরা বার করে নেব কি, তিনি যদি 8%-এ বিক্রি করতেন, তাহলে তার লাভের পরিমাণ। 8% বেশি দামে বিক্রি করলে লাভের পরিমাণ। 8% বেশি দামে বিক্রি করলে লাভের পরিমাণ কি হবে বলো? এক্স গুণ 8/100। পার্সেন্টেজ করলে কি হয়? 100 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে এক্স গুণ 8/100 সমান, আমরা এটাকে 4 দিয়ে কাটতে পারি 2, 4 দিয়ে কাটলে এটা হবে 25। তাহলে 2x/25 টাকা। এটা হচ্ছে 8% বেশি দামে বিক্রি করলে তিনি কত টাকা বেশি পেতেন? x/25 টাকা বেশি পেতেন। এইটাই কিন্তু দাম না, এই টাকাটা তিনি বেশি পেতেন, মানে এক্স এর থেকে আরো তিনি 2x/25 টাকা বেশি পেতেন 8% লাভে বিক্রি করলে। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারি? এই যে তিনি 5% দামে বিক্রি করে x/20 টাকা পেয়েছেন, এর সাথে তিনি আরো 3450 টাকা বেশি পেতেন যদি তিনি 2x/5 মানে 8% দামে বিক্রি করতেন এবং 2x/5 টাকাটা পেতেন। তাহলে তিনি কত? আরো 3450 টাকা বেশি পেতেন। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি, এইটার সাথে যদি আমরা 3450 টাকা যোগ করি, তাহলে আমরা এই টাকাটা পাবো। কেন? কারণ 5% থেকে আরো 3450 টাকা যদি বেশি টাকা হতো, তাহলে তার দাম হতো 8% বেশি। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, x/20 প্লাস 3450 সমান 2x/25। আবার আমি আরেকবার বোঝাচ্ছি, তোমরা দেখো বোঝো। আমাদের অঙ্কে কি বলেছে? না, তিনি বাড়িটি 5% বেশি দামে বিক্রি করে দেন। ভালো কথা। 5% বেশি দামে বিক্রি করলে কি তিনি কত টাকা বেশি পাবেন? x/20 টাকা বেশি পাবেন। এক্স তার বাড়ির দাম, তার থেকে আরো তিনি এই টাকাটা বেশি পাচ্ছেন। ঠিক আছে। তারপরে কি বলেছে? তিনি যদি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, মানে তিনি x/20 টাকা বেশি দামে বিক্রি করেছেন অলরেডি, আরো যদি তিনি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি লাভ করতেন কত? 8%। 8% মানে কত? তার লাভের পরিমাণ হতো 2x/25। তাহলে এই যে 5%-এর সাথে আমরা যদি 3450 টাকা যোগ করি, তাহলে আমরা কত? 8% পাচ্ছি। তাহলে আমি সেটাই লিখেছি, x/20 মানে 5%, তার সাথে যোগ 3450 সমান 2x/25 মানে 8%। এবার চলো আমরা সমাধান করি। সমাধানে আমরা কি করব? না, এক্স যুক্ত সংখ্যাটাকে আমরা আগে এইদিকে নিয়ে চলে আসব। তাহলে কি করব? x/20 মাইনাস 2x/25, কারণ এদিকে কি প্লাস ছিল, তাই এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, সমান 3450টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কেন? কারণ সমান চিহ্নের এইদিকে কি বাম দিকে কি ছিল? প্লাস ছিল, যখনই ডান দিকে যাবে এটা, তখনই মাইনাস হয়ে যাবে। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব।
ভগ্নাংশের বিয়োগ করলে কি করতে হয়, হর দুটোর আমরা কি করে নেব, লসাগু করে নেব। 20 আর 25-এর লসাগু কত হবে বলো, 100 হবে। 100, এবার আমরা কি জানি, হরকে 100 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, এবং ভাগফল দিয়ে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে 20-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয়। তাহলে 5-কে x দিয়ে গুণ করলে 5x, মাইনাস 25-কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। 4-কে 2x দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 8x হয়ে যাবে, সমান মাইনাস 3450। এবার দেখো প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, -3x। আর 100টা কি এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, সমান -3450 গুণ 100। এবার আমরা কি করব না, মাইনাসে মাইনাসে কেটে দেব, বাই x ইজ ইকাল টু 3450 গুণ 100 বাই 3। এবারে আমরা এটাকে 3 দিয়ে কাটবো। দেখো 3 দিয়ে কাটলে কি হবে, 1 1 5 আর কত, 0। তাহলে তার 100 দিয়ে গুণ করলে কি হবে বলো, 1 1 5 0 আর দুটো 0 100-র জন্য। তাহলে এক্স মানে আমরা কি ধরেছিলাম, তার বাড়িটির দাম ধরেছিলাম, তাই তো। তাহলে অতএব বাড়িটির দাম সমান 1 1 5 0 0 0 টাকা। আর কি, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত, সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ কি, বাড়িটির দামের দ্বিগুণ। তাহলে 1 1 5 0 0 0 গুণ 2 সমান কত হবে বলো, 3টে 0 আগে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 5 2 10 10, তারপরে 3 2 এত টাকা। তাহলে তার বাড়িটির দাম ছিল কত, 1 1 5 0 0 0, আর সঞ্চয়ের পরিমাণ কত, 2 3 0 0 0 0। এইবার অঙ্কটা আরেকবার তোমরা ভালো করে বোঝো। দেখো অঙ্কটাতে আমাদের কি বলেছে না, সালেম চাচা একজন ব্যক্তি, তিনি একটি বাড়ি কিনেছেন। না বাড়ি কত টাকা দিয়ে কি কিনেছেন, তার সঞ্চয়ের অর্ধেক টাকা দিয়ে। তাহলে তার বাড়িটির দাম যদি x টাকা হয়, তাহলে তার সঞ্চয় হচ্ছে দ্বিগুণ, তার মানে কি 2x টাকা। এবার আমাদেরকে কি বলেছেন, যে 5% লাভে তিনি যা বিক্রি করলে তিনি যা লাভ করেছেন, তার থেকে তিনি 3450 টাকা আরো বেশি লাভ করতে পারতেন যদি তিনি 8% দামে 8% লাভে তিনি বিক্রি করতেন। তাহলে এই 5% লাভ মানে কত, x/20 টাকা, আর 8% লাভ কত মানে 2x/25 টাকা। তাহলে আমরা কি করলাম না, ওই যে 5%-এর সাথে 3450 টাকা যোগ করলাম, তাহলে আমাদের 8% লাভ বেরিয়ে গেল। কারণ আমাদের 5% লাভের সাথে আরো 3450 টাকা এক্সট্রা করলে তবেই না আমাদের 8% লাভ হচ্ছিল। তো সেই জন্য কি করলাম, আমরা এই দুটো যোগ করে 8%-এর সাথে সমান করে দিলাম। এরপর সমাধান করে আমাদের এক্স এর ভ্যালু কি বেরোলো বলো, এক্স এর ভ্যালু বেরোলো 1 1 5 0 0 0। তারপরে এটা এক্স এর ভ্যালু যেহেতু এটা বেরোলো, তার মানে এক্স মানে আমরা কি ধরেছিলাম, তার বাড়ির দাম ধরেছিলাম। অতএব বাড়িটির দাম হচ্ছে এত টাকা, এবং সঞ্চয়ের পরিমাণ কি, তার ডবল হয়ে যাচ্ছে। যেহেতু ডবল হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করে পেয়ে গেলাম। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে কি, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। ভালো করে দেখো কি বলছে, গণিতের ভাষাটি বলছে যে একটি গ্রামে আশ্রয় প্রার্থীর সংখ্যা যা ছিল, তাদের জন্য মোট 20 দিনের খাবার মজুদ ছিল। এবার কি ঘটনা ঘটলো না, 7 দিন পরে, মানে 7 দিন খাবার যা আশ্রয় প্রার্থী ছিল তারা 7 দিন খাবার খেলো, তাহলে কি আরো 13 দিন বাকি, 13 দিনের খাবার বাকি আছে। তাহলে যদি 100 জন আসে
আবার 7 দিন পরে যদি 100 জন আসে, ওদের ওই 13 দিন পরে যে খাবারটা শেষ হতো, দেখা গেল কি না সেই খাবারটা 11 দিন পরেই শেষ হয়ে গেল। তাহলে আমাদের কি বলেছে না, প্রথমে আমাদের আশ্রয় প্রার্থী কত ছিল হিসেব করি। প্রথমে আশ্রয় প্রার্থী যা ছিল, পরে 100 জন আসার ফলে 13 দিনের যে খাবারটা শেষ হওয়ার কথা, সেটা কি 11 দিনেই শেষ হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো প্রথমে দেখো। তাহলে প্রথমে আমরা লিখবো, মনে করি প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান কত বলো, এক্স। কারণ প্রথমে আমরা আশ্রয় প্রার্থীর সংখ্যাটা এক্স ধরে নিচ্ছি। এরপরে আমাদের কি বলেছে না, তাদের জন্য কত দিনের খাবার মজুদ ছিল, 20 দিনের খাবার মজুদ ছিল। এবার তারা খাবার খেয়েছে কতদিন, 7 দিন খেয়েছে। এই এক্স জন কতদিন খাবার খেয়েছে বলো, 7 দিন খাবার খেয়েছে। তাহলে এক্স জন যদি 7 দিন খাবার খেয়ে থাকে, তাহলে তাদের বাকি থাকছে কত দিনের খাবার, 13 দিনের খাবার। তাহলে এবার লিখবো কি আমরা, 7 দিন পর আশ্রয় প্রার্থীদের খাবার মজুদ ছিল কত দিনের বলো, মোট হচ্ছে কত, 20 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 20 দিনের মধ্যে 7 দিন ওরা খেয়ে ফেলেছে, 7 দিন পর বলেছে, তাহলে কত হবে, 20 - 7 সমান 13 দিন, তাই তো। তাহলে কি, ওই যে এক্স জন যে আশ্রয় প্রার্থী ছিল, তাদের কত দিনের খাবার বাকি আছে, তাদের 13 দিনের খাবার বাকি আছে। কিন্তু ঘটনা কি ঘটলো, ঘটনা ঘটলো যে এই 7 দিনের মাথায়, 7 দিন পরে গিয়ে কি 100 জন আরো নতুন আশ্রয় প্রার্থী সেই আশ্রয় শিবিরে এসে হাজির হলো। তাহলে এখন বর্তমানে মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা কত বলো। তাহলে বর্তমানে আশ্রয় প্রার্থীর সংখ্যা কত, আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান x+100, তাই তো, x+100। এই যে এক্স জনের 13 দিনের যাওয়ার কথা, কিন্তু যেই 100 জন আসলো, x+100 হয়ে গেল সংখ্যাটা যখন আশ্রয় প্রার্থীর, তখন এদের কতদিন যাচ্ছে বলো, তখন ওদের যাচ্ছে সেই খাবারে 11 দিন যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি হিসেবে, যে এক্স এর যে 13 দিনের খাবার, সেই খাবারটা সমান কি x+10 এর 11 দিনের খাবার, তাই না। কারণ খাবারের পরিমাণ তো কনস্ট্যান্ট আছে, খাবারের যে পরিমাণটা, সেই পরিমাণটা তো কমা বাড়া করেনি। কমা বাড়া কি করেছে, আশ্রয় প্রার্থীর সংখ্যাটা কমা বাড়া করেছে, তাই তো। তাহলে খাবারের পরিমাণ যদি দুটো সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই যে এক্স জনের 13 দিনের খাবার, সেইটা কার সমান না, x+10 এর 11 দিনের খাবার। কারণ আমাদের কি বলেছে, যে এই যে 100 জন আসার পরে সব খাবার 11 দিনের মাথায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, শর্তানুসারে এই যে এক্স জনের কত, 13 দিনের খাবার ছিল, মানে x×13 সমান কত বলতে পারি আমরা, এই যে 100 জন আসার পরে সংখ্যাটা কি দাঁড়ালো, x+10, 100। এই x+100 এর কতদিন যাচ্ছে না, 11 দিন যাচ্ছে। তাহলে 11x+100। ভালো করে আরেকবার বোঝো, খাবারের পরিমাণটা কনস্ট্যান্ট, খাবারের পরিমাণ কমা বাড়া করেনি। তাহলে কমা বাড়া কি করেছে, আশ্রয় প্রার্থীর সংখ্যাটা কমা বাড়া করেছে। কি বলেছে, যদি একজন থাকতো, আগে প্রথমে একজন ছিল, একজনই যদি থাকতো, তাহলে সেই পরিমাণ খাবারের কি যাচ্ছে, 13 দিন যেত। কিন্তু যেই 100 জন বেশি হয়ে গেল মানুষ, তখন সেই খাবারে যাচ্ছে কতদিন, 11 দিন যাচ্ছে। তাহলে খাবারের পরিমাণ দুটো সমান থাকছে, সেই জন্য x×13, মানে এক্স জন লোক 13 দিন যে খাবারটা খাচ্ছে, 11 দিনের সেই খাবারটা খাচ্ছে x+100 জন। এবার চলো আমরা সমাধান করে দেখি। 13x সমান এটা কত হবে বলো, 11x+1100, বা 13x, আমরা কি 11x-টাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে, -11x সমান 1100, বা
13 থেকে 11 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে 2x ইজিক্যাল টু 1100 বাই x ইজিক্যাল টু কত? 1100 বাই 2 সমান 550, তাই তো? তাহলে আমরা কি ধরেছিলাম যে x মানে কি, প্রথমে কতজন ছিল, তাহলে 550 কি প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা। অতএব প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল সমান 550 জন। দেখো অঙ্কটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদেরকে কি বলেছে অঙ্কতে, না প্রথমে বলেছে আমাদের প্রথমে একটা শিবিরে, একটা গ্রামের একটা আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থী যার সংখ্যা ছিল তাদের 20 দিনের খাবার মজুদ ছিল। তো সেই জন্য আমরা ধরে নিলাম কি এক্স জন আশ্রয় প্রার্থী ছিল, তো এক্স জনের খাবার কত দিনের জন্য মজুদ ছিল? 20 দিনের জন্য মজুদ ছিল। ভালো কথা। এরপরে কি বলছে যে 7 দিন পরে আরো 100 জন আসার ফলে কি হলো, আর সেই খাবারটা 11 দিনে শেষ হয়ে গেল। তাহলে 7 দিন চলে গেল, মানে এক্স জনের আর কত দিনের খাবার বাকি থাকলো বলো? 13 দিনের খাবার বাকি থাকলো। কিন্তু সেই খাবারটা 100 জন আসার ফলে সেই সংখ্যাটা কি দাঁড়ালো? আশ্রয় প্রার্থীর এক্স প্লাস 100, সেই এক্স প্লাস 100 এর কতদিন গেল? 11 দিন গেল। যেহেতু খাবারের পরিমাণটা একই থাকছে, তো সেই কারণে আমরা কি বলতে পারি, 13 দিনের এক্স জনের খাবার সেইটা সমান 11 দিনের এক্স প্লাস 100 জনের খাবার। এরপরে আমরা সমাধান করে কি এক্স এর ভ্যালু পেলাম 550। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 550, তাই 550 মানে কি ধরেছিলাম আমরা, এক্স মানে প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা। অতএব তাহলে প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল কত? 550 জন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব ডাউট সেশন ক্লাসে। আজকে এই পর্যন্ত থাকলো। 15 থেকে আমি অঙ্কগুলো আর একটা ভিডিওতে করিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।